আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ মুখলেসউদ্দিন, সিনিয়র শিক্ষক, নান্দিয়া সাঙ্গন আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকেই স্বাগত। আমরা আজকে অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা বিষয় থেকে কবিতা নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে যেখানেই আছো তোমরা আমার সাথে বই, খাতা, কলম নিয়ে যুক্ত হওয়ার জন্য আহ্বান রাখছি এবং ক্লাসটি খুব মনোযোগ সহকারে শোনো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্ক্রিনে তোমরা ছবি দেখতে পাচ্ছ। এক নং চিত্রে গৃহিণী তার বাসার যে কাজ, রান্না কাজ করতেছে। দ্বিতীয় চিত্রেও একজন ডাক্তার, নারী ডাক্তার রোগীর সেবা করছেন। আমরা পরবর্তী স্লাইডেও বিখ্যাত কিছু নারীর ছবি আমরা দেখতে পাচ্ছি। মাদার তেরেসা, জাহানারা ইমাম, কিংবা আরো কিছু ছবি আমরা দেখতে পেয়েছি। সকলেই নারী এবং এই পৃথিবীতে তারা অনেক অবদান রেখে গেছেন। এরকম কিছু নারীর ছবি আমরা দেখতে পেলাম। তো এতক্ষণ নিশ্চয়ই আজকের পাঠের যে বিষয় তা তোমরা অনুমান করতে পারছো। আজকের পাঠের বিষয় নারী। লিখেছেন কাজী নজরুল ইসলাম। তো আমরা এই নারী কবিতাটি আলোচনা করার পর যা শিখব, যা জানতে পারব, তোমাদের যে শিকন ফল অর্জিত হবে তা হলো কবি কাজী নজরুল ইসলামের পরিচয় বলতে পারবে, নারী কবিতাটি আদর্শ রূপে পাঠ করতে পারবে, নতুন শব্দের অর্থ বাক্য রচনা করতে পারবে, মানব সভ্যতায় নারীর অবদান ব্যাখ্যা করতে পারবে, নারীর অধিকারের প্রতি সচেতন ও শ্রদ্ধাশীল হবে। তো আমরা পাঠ বিশ্লেষণ করার পূর্বে কাজী নজরুল ইসলাম সম্পর্কে কিছু তথ্য জানব। তোমরা জানো, আমরা এই কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি, কারণ কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। কাজী নজরুল ইসলাম সাহিত্যের এমন কোনো শাখা নেই যে শাখায় তার কোনো বিচরণ নেই। তিনি অনেক সাহিত্য রচনা করে গেছেন আমাদের এই বাংলা ভাষাকে নিয়ে। তিনি 1899 খ্রিস্টাব্দে 25শে মে বাংলা, 1306 সালের 11 জ্যৈষ্ঠ ভারতের বর্ধমান জেলা চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কাজী ফকির আহমেদ, মাতার নাম জাহেদা খাতুন। শৈশব কাটিয়েছে কাজী নজরুল ইসলামের গ্রামের মক্তব থেকে উত্তীর্ণ হয়ে ওই মক্তবে 1 বছর শিক্ষকতা করেন এবং 12 বছর বয়সে লেটু গানের দলে যোগদান করেন। শিক্ষা ও পেশা বর্ধমান ও পরে ময়মনসিংহের ত্রিশাল থানার দৈরামপুর হাই স্কুলে লেখাপড়া করেন এবং 1917 সালে সেনাবাহিনীতে যোগদান করেন। সাহিত্য পরিচয় কাজী নজরুল ইসলাম আগে বলেছি যে কবিতা, নাটক, উপন্যাস, প্রবন্ধ, ছোট গল্প কিংবা সাহিত্যের কোনো শাখা বাদ নেই যে ওনার বিচরণ নেই। তিনি অনেক কবিতা লিখেছেন, অনেক গজল লিখেছেন, অনেক গান রচনা করেছেন, মানে প্রতিটি শাখায় ওনার বিচরণ ছিল। তার উল্লেখযোগ্য রচনা অগ্নিবীণা, বিষের বাঁশি, ছায়ানট, উপন্যাস বাদনহারা, কুহেলিকা, গল্প ব্যথার দান, ঋক্তের বেদন। তিনি পুরস্কারে ভূষিত হয়েছিলেন। ঢাকায় নাগরিকত্ব প্রদান করা হয় এবং ভারত সরকারের পদ্মভূষণ পুরস্কার লাভ করেন। তিনি আমাদের জাতীয় কবি।
আমরা আমরা সকলেই ওনাকে বিদ্রোহী কবি হিসাবে জানি। এই গুণী কবি 1976 খ্রিস্টাব্দে 29শে আগস্ট বাংলা 1383 বঙ্গাব্দে 12ই ভাদ্র ঢাকায় পিজি হাসপাতালে মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ সংলগ্ন ওনাকে সমাহিত করা হয়। তো কাজী নজরুল ইসলাম সম্পর্কে আর অনেক বলার রয়েছে, কিন্তু যেহেতু আমাদের ক্লাসটি নিয়ে আলোচনা করতে হবে, তাই আর আজকে আর সামনে আগাচ্ছি না কাজী নজরুল ইসলাম সম্পর্কে। তো আমরা এখন কবিতাটি মনোযোগ সহকারে পড়ব, তোমরা আমার সাথে সাথে পড়ো, তারপর আমরা লাইন বাই লাইন বিশ্লেষণ করার চেষ্টা করব। নারী, কাজী নজরুল ইসলাম। সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু ভারী, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা বগ্নি বধূদের ত্যাগে হয়েছে মহিয়ান। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে, কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে। কত মাতা দিল হৃদয় উপরি, কত বোন দিল সেবা, বীর স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। কোন কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী রানী। সেই যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষ দাস ছিল না কো, নারীরা আসিল দাসী। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি, কেহ রহিবে না বন্দি কাহার, উঠেছে ডঙ্কা বাজি। নর যদি রাখে নারীরে বন্দি, তবে এর পরযোগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভোগে। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সেই পীড়ন এসে পীড়া দেবে তোমাকে। তো এখন আমরা কিছু শব্দের অর্থ জানব। সাম্য, সমতা, মহিয়ান, সুমহান, রণ, যুদ্ধ লড়াই, যুদ্ধ কিংবা লড়াই, ডঙ্কা, জয় ডাক। আরো কিছু শব্দ জেনে নেই শব্দের অর্থ। পীড়া, কষ্ট কিংবা বেদনা, অশ্রু ভারী, চোখের জল। রচা, রচনা করা হয়েছে এমন। পীড়ন, অত্যাচার কিংবা নির্যাতন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা কবিতাটি লাইন বাই লাইন পড়ব এবং বিশ্লেষণ করার চেষ্টা করব। তোমরা খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা, মনোযোগ সহকারে শোনো, তাহলেই তোমরা এই কবিতাটি একটি আয়ত্ত তোমাদের মাঝে চলে আসবে, একটি ধারণা তোমাদের মাঝে চলে আসবে। কবিতাটির মূল যে বিষয়বস্তু, মূল যে মেসেজ, সেই মেসেজটি যদি তোমরা বুঝতে পারো, তাহলে এই কবিতা থেকে যে কোনো সৃজনশীল প্রশ্ন আসুক না কেন, তোমাদের উত্তর লেখা খুব সহজ হয়ে যাবে। তা আমরা শুরু করি। সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। সাম্য মানে সমতা। কবি বলতেছেন যে আমরা সমতার গান গাই, এখানে পুরুষ কিংবা নারী আমার চোখে এর কোনো ভেদাভেদ নেই। পুরুষ কিংবা নারী সকলেই সমান, এখানে পার্থক্য নেই। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। মানে বিশ্বে যত কিছু সৃষ্টি, এর অর্ধেক এনেছে কে? নারী, আর অর্ধেক এনেছে নর। পুরুষ অর্ধেক সফলতা এনেছে, অর্ধেক নারী সফলতা এনেছে। তাই কবি বলতেছে যে আমার চোখে কোনো পার্থক্য নেই, আমার চোখে নারী পুরুষ সমান। এই কারণে কবি এই সাম্যের গান গেয়েছেন এবং এই নারী কবিতায় তিনি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন
যে এখানে শুধু পুরুষ শাসিত সমাজ ব্যবস্থা হবে তা না, কারণ সব কিছু পৃথিবীতে যা কিছু এসেছে নারী এবং পুরুষের সমন্বয়েই এসেছে। তাই তিনি এই সাম্যের গান এই কবিতার মাঝে তিনি গেয়েছেন। আমরা দ্বিতীয় প্যারায় দেখব, বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু ভারী, অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী। জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান, মাতা বগ্নি ও বধূদের ত্যাগে হয়েছে মহিয়ান। বলতেছে যে পৃথিবীতে যত অর্জন শুধু এই নারী এবং পুরুষে এনেছে, নারী আনে নাই এরকম না। পুরুষ যেরকম এনেছে নারীও এই প্রথম প্যারায় তিনি তা বুঝিয়েছেন যে নারীও এনেছে। এখানে আবার বলতেছেন যে পৃথিবীতে যত পাপ তাপ কিংবা অশ্রু বেদনা দুঃখ কষ্ট যত জঞ্জাল পৃথিবীতে এসেছে, অর্ধেক এনেছে নারী অর্ধেক এনেছে নর। মানে নারী এবং নর, পুরুষ এবং নারী, এখানেও এই পাপ কিংবা তাপ কিংবা বেদনা অশ্রু কান্না এগুলিও সমান হারে এনেছে পৃথিবীতে। এখানে শুধু শুধু উন্নয়ন নারী আনবে কিংবা পুরুষ আনবে এরকম না। পাপ তাপ জঞ্জাল বেদনা অশ্রু কষ্ট যেভাবে নারী পুরুষ সমানভাবে আনতেছে এই পৃথিবীতে, আবার যা কিছু সৃষ্টি তাও নারী পুরুষ এনেছে, এইভাবে তিনি সমান করেছেন। এবং এই পৃথিবীতে যত বড় বড় অভিযান হয়েছে সেখানে মাতা বগ্নি এবং বধূদের ত্যাগ হয়েছে মহিয়ান। মানে এই অনেক ত্যাগ এই নারীরা করেছে। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে। দেখো চমৎকার একটি দুটি লাইন, যে পৃথিবীতে অনেক কিছু অর্জন করতে গিয়ে পুরুষ কি করেছেন, খুন হয়েছেন, মানে রক্ত দিয়েছেন। হ্যাঁ, ধরা যাক আমাদের এই স্বাধীনতা যুদ্ধে অনেক পুরুষ শহীদ হয়েছেন, লেখা আছে ইতিহাসে, ইতিহাসের পাতায় ওই পুরুষ যে শহীদ হয়েছেন কিংবা কোনো কিছু অর্জন করতে গিয়ে যে তারা রক্ত ঝরিয়েছেন সেগুলি ইতিহাসের পাতায় স্বর্ণাক করে লেখা আছে। কিন্তু কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে। এই যে নারীরা তার স্বামীকে যুদ্ধে যাওয়ার জন্য অনুপ্রাণিত করেছে, সেখানে গিয়ে তার স্বামী শহীদ হয়েছেন, এই যে তার ত্যাগ, তার সিঁথির সিঁদুর মুছে গেছে, সেই বিধবা হয়েছে, এই যে তার যে ত্যাগ, সেই ত্যাগটা কিন্তু ওই যে ইতিহাসের পাতায় নারী পুরুষের যে লেখা রয়েছে সেইখানে কিন্তু নারীর নাম লেখা নেই। অথচ এই নারীর, সে তার স্বামীকে হারিয়ে সে আজকে বিধবা। হ্যাঁ, এই যে বৈষম্য, এই বৈষম্যের কথাই কিন্তু কবি এখানে তুলে ধরেছেন। কত মাতা দিল হৃদয় উপরি, কত বোন দিল সেবা, বীর স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। এই যে কত নারী সেবা দিল মুক্তিযুদ্ধের সময়, ধরো বিভিন্ন অর্জন যখন পৃথিবীতে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়েছে, সেই সমস্যার অন্তরালে পুরুষদেরকে অনুপ্রাণিত করেছে কিন্তু সেই নারীরা। এখন সেই স্তম্ভের গায়ে কিন্তু আমরা নারীদের কথা কখনো লেখি না। কে লিখবে এরকম? সবাই নারীকে বাদ দিয়ে শুধু পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা করে তুলেছে। কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী রানী। এই যে প্রেরণা, এই যে পেছন থেকে অনুপ্রাণিত করা পুরুষকে, সেই কাজটা কিন্তু নারী করেছে। কিন্তু আমরা এই কথাগুলি কিন্তু বেমালুম বলে যাচ্ছি। সেই যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষ দাস ছিল, নারীরা আসিল দাসী। এখন বলতেছি সেই যুগ শেষ, যে যুগে পুরুষরা নারীদের উপর কর্তৃত্ব অর্জন করেছে, নারীদেরকে দাসী হিসাবে রেখেছে। পুরুষরা কখনই দাস ছিল না, নারীদেরকে দাস করে রেখেছে, দাসী করে রেখেছে। এখন কবি বলতেছে সেই যুগ শেষ, বাসি হয়েছে, মানে বাতিল হয়ে গেছে। এখন আর এটা এইভাবে নারীদেরকে দমিয়ে রাখা সম্ভব না। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি। কেহ
রহিবে না বন্দি কাহারু, উঠেছে ডঙ্কাবাজি। বলতেছে কাউকে তুমি দমিয়ে রাখবে সেটা সম্ভব হবে, নারীদেরকে ঘরে বন্দি করে রাখবে সেটা আর সম্ভব হবে না এই যুগে। কারণ এখন মানুষের যুগ, এখন সাম্যের যুগ, সকলেই সমান, নারী পুরুষ সবাই সমান, সকলেই সমানভাবে একটি রাষ্ট্রের তার দায়িত্ব পালন করছে যার যার অবস্থান থেকে। এখন বলতেছে যে কাউকে বন্দি করে রাখার, নারীকে তুমি ঘরে বন্দি করে রাখবে, নারীর উপর নির্যাতন চালাবে, সেই যুগ কিন্তু শেষ হয়ে গেছে। নর যদি রাখে নারী বন্দি, তবে এর পরযুগে আপনারই রচা কারাগারে পুরুষ মরিবে ভোগে। যুগের ধর্ম এই পীড়ন করিলে সেই পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। দেখো চমৎকার ভাবে তিনি বলেছেন যে নর যদি রাখে নারীরে বন্দি, তো পুরুষ যদি নারীদেরকে বন্দি করে রাখে, তাহলে এক সময় আসবে যে নারীরাই পুরুষকে, এই যে তোমার রচিত, তোমার রচনা করা কারাগারে তোমাকেই আবার বন্দী হতে হবে। একটি রাষ্ট্র, একটি সমাজ, একটি পরিবারকে উন্নতি করতে হলে অবশ্যই নারী পুরুষ সমানভাবে কাজ চালিয়ে যেতে হবে। এখন ধরো আমাদের এই বাংলাদেশের নারীদেরকে যদি আমরা সমান মর্যাদা না দিই, তাদেরকে কাজ করার সুযোগ করে না দিই, তাহলে তারা কিন্তু বন্দী থাকবে, তারা মূর্খ থাকবে, মানে তাদের শিক্ষা দীক্ষা কিছুই অর্জন তারা করতে পারবে না। এই যে অর্ধেক দুটি হাতের একটি হাতকে আমরা ভেঙে ফেললাম বন্দি করে রেখে, এটা কিন্তু দেশের আর্থসামাজিক যে অবস্থা, দেশের যে একটা রাষ্ট্র উন্নতি করতে হলে অবশ্যই সমান হারে নারী পুরুষকে কাজে লেগে আসতে হবে, কাজে বের হয়ে আসতে হবে। এখন আমি যদি আমার দেশের নারীদেরকে বন্দি করে রাখি, তাহলে কিন্তু তারা সেই সুযোগটা পাবে না, দেশের উন্নয়নে তারা ভূমিকা রাখতে পারবে না। পক্ষান্তরে এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে দেশের অর্থনৈতিক অবস্থা যখন একটি অংশকে আমরা বন্দি করে রাখবো, তখন কিন্তু আর উন্নয়ন সম্ভব হবে না। আমাদের রাষ্ট্র কি করবে? পিছিয়ে যাবে। এই পিছিয়ে যাওয়াটাই হলো কি, আবার ওই আমি যে তৈরি করেছি সেই ব্যর্থতা কিন্তু আমার মাঝেও চলে আসবে, আমিও কিন্তু সেই ব্যর্থতার মাঝে পড়ে যাব। তাই বলতেছে যে যদি আমি পীড়ন করি, সেই পীড়নটা আমার উপরে আবার ফিরে আসবে। এইভাবে তিনি এই কবিতাটি শেষ করেছেন। তো আমরা এই কবিতার মাঝে কবি যে মেসেজটি দিতে চেয়েছেন, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, যে নারী পুরুষ উভয়ই কি সমান চোখে দেখতে হবে। হ্যাঁ, কাউকে বাদ দিয়ে কোনো কিছু কিন্তু আমরা সফলতা অর্জন করতে পারবো না। এখন পুরুষকে বাদ দিয়ে শুধু নারীকে নিয়ে থাকলেও চলবে না, এখানে নারী এবং পুরুষ সকলকেই সমানভাবে গুরুত্ব দিতে হবে। এবং সব কিছু এই পৃথিবীতে যা কিছু এসেছে, সব কিছু কিন্তু নারী এবং পুরুষের হাত ধরেই এসেছে। যদি কল্যাণকর হয় ওটাও এসেছে, অকল্যাণ যদি থাকে ওই জিনিসগুলো নারী পুরুষ সমানভাবে এই পৃথিবীতে এনেছে। তো এই যে এই সুযোগ যদি আমরা এই নারীর প্রতি এই মর্যাদা যদি আমরা না দিতে পারি, এক সময় এই নারীদের অমর্যাদা করার কারণে সেই সমস্যার মধ্যে আমাদেরকে নিজেদেরকেই পড়তে হবে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিছু একক কাজ লিখে নাও, এটা বাড়িতে চেষ্টা করবি। কবি সাম্যের যুগ বলতে কি বুঝিয়েছে? নারী কবিতা কি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? মহিয়ান শব্দটির নারী কবিতার কোন অর্থে ব্যবহার হয়েছে? দলগত কাজ আমরা দিচ্ছি না, কিছু মূল্যায়ন আমরা এখন করব। নারী কবিতা কি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? কোন যুগে বাসী হয়েছে? কাজী নজরুল ইসলামকে কখন বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়? তোমরা উত্তরগুলি লিখতে পারো। যে নারী কবিতা কি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। যেই যুগ নারীরা দাসী ছিল সেই যুগ বাসী হয়েছে কবি বুঝিয়েছেন। বাংলাদেশ স্বাধীনতার পর 1976 সালে কবিকে ঢাকায় এনে নাগরিকত্ব প্রদান করা হয়। বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? প্রথম মহাযুদ্ধের সময় কবি কোন শ্রেণীতে পড়ে?
কবি কোথায় ফিরে এসে সাহিত্য চর্চা শুরু করেন? কবির ভাষায় ইতিহাসে কাদের নাম লেখা নাই? কবির ভাষায় এখন কিসের দিন এসেছে? উত্তরগুলো হলো, প্রথম মহাযুদ্ধের সময় কবি দশম শ্রেণীতে পড়েন। বিদ্রোহী কবিতাটি বিজলি পত্রিকায় প্রকাশিত হয়। কবি কলকাতায় ফিরে এসে সাহিত্য চর্চা শুরু করেন। যে নারীরা সিঁথির সিঁদুর দিয়েছে তাদের নাম ইতিহাসের পাতায় লেখা নেই। কবির ভাষায় সম অধিকারের দিন এসেছে। তোমরা একটি বাড়ির কাজ খাতায় লিখে নাও। নারী কবিতার অন্তরালে প্রকাশিত কবির প্রত্যাশার দিকটি বিশ্লেষণ করো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা যে কবিতাটি নিয়ে আলোচনা করেছি, আমার বিশ্বাস তোমরা এই কবিতাটির যে মূল যে বিষয়বস্তু, কবি যে মেসেজটি আমাদের মাঝে দিতে চেয়েছেন, সেই জিনিসটি তোমরা নিশ্চয়ই এতক্ষণ ধরতে পেরেছ। কবিতাটির মূল যে মেসেজ সেটা হলো নারী পুরুষ মধ্যে একটি সমতার কথা তিনি বলেছেন, সাম্যের কথা তিনি বলেছেন। এখানে এই পৃথিবীতে নারীর যেরকম অধিকার রয়েছে, পুরুষের সেরকম অধিকার রয়েছে। তিনি শুধু এক পক্ষ কথা তিনি বলেননি, তিনি শুধু নারীর কথাই কিন্তু এখানে বলেননি, তিনি নারীর পাশাপাশি পুরুষের কথাও কিন্তু বলেছেন। এখানে তিনি বলেছেন যে নারী পুরুষ পৃথিবীতে যা কিছু অর্জিত হয়েছে সব নারী এবং পুরুষের সমন্বয়ে নিয়ে এসেছে। কোনো অন্যায়, অপরাধ, দুঃখ, বেদনা, কষ্ট যদি পৃথিবীতে যা এসেছে তাও কি নারী এবং পুরুষের সমন্বয়ে এসেছে। তাই তিনি নারীদেরকে সমান মর্যাদা দেওয়ার জন্য তিনি আহ্বান রেখেছেন এবং তিনি তাও বলেছেন যে সেই যুগটা কিন্তু শেষ, নারী যে দাসী হয়ে থাকবে সেটাও কিন্তু শেষ হয়ে এসেছে। কারণ নারীরা জেগে উঠেছে, নারীরা সামনে চলে এসেছে। হ্যাঁ, কিন্তু আমরা যদি আবার তিনি তাও বলেছে, আমরা যদি নারীকে দমিয়ে রাখি, কারাগারে বন্দি রাখি, ঘরের মধ্যে বন্দি রাখি, এক সময় এই যে সমস্যাগুলি তৈরি হবে বন্দি রাখার জন্য, তাদেরকে তাদের যে অধিকার, তাদের যে কর্তব্য পালনের যদি আমরা বাধা সৃষ্টি করি, তাহলে সেই সমস্যাগুলি আমাদের মাঝেই আবার ফিরে আসবে। তাই তিনি আহ্বান রেখেছেন, তিনি সাম্যের গান গেয়েছেন। নারী পুরুষ সমানভাবে সকলকে সমান তালে দায়িত্ব পালন করতে হবে। তো আশা করি তোমরা এই কবিতাটির যে মূল মেসেজ সেটা তোমরা বুঝতে পেরেছ। তা আজকের মতো আমি এখানেই ক্লাস শেষ করছি। আগামী ক্লাসে আবারও দেখা হবে সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।